গুড মর্নিং এভরিওয়ান। দেখো, ক্লাস 12-এ ইংলিশে একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যারা সেমিস্টার 3 অ্যাপিয়ার করছো তাদের জন্য। চ্যাপ্টার হচ্ছে দ্য স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। তো আমি চ্যাপ্টারটা একটু তোমাদের কাছে পড়ে দিচ্ছি, তোমাদের জিস্টটা একটু বুঝিয়ে দিচ্ছি, আর কিছু কিছু ইম্পর্ট্যান্ট টার্মস অ্যান্ড টার্মিনোলজিস আছে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। আর তোমাদের যেটা করতে হবে, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, অর্থগুলো বুঝতে হবে, বারবার এটাকে রিপিট করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এর অর্থটা বোঝা হয়ে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসাইড কোশ্চেন তোমাদেরকে নিজেকে কিন্তু বানাতে হবে, কেন এবারে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভেতরটা খুঁটিয়ে পড়লে পরেই তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। কিছু ভোক্যাবুলারি তোমাদের তৈরি করতে হবে, যেগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, যেগুলো তুমি অর্থ জানো না, সেইগুলো একটু নোট ডাউন করে নেবে, সেই অর্থগুলো তোমরা একটু জেনে নিও, তাহলে পরে তোমাদের এটা পড়তে আরও বেশি সুবিধা হবে। তাহলে শুরু করি। প্রথম কথা হচ্ছে একটা মজার ঘটনা, সেটা হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। দেখো আমার সামনে রয়েছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, দ্য উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার থেকেই কিন্তু ফার্স্ট যে পার্টটা রয়েছে সেখান থেকে তোমাদের গল্পটা স্ট্রং রুটস হিসেবে দেওয়া হয়েছে। এখান থেকে আমি পড়ে তার অর্থটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। I was born in a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. অ্যাকচুয়ালি তখনকার দিনে চেন্নাই নাম ছিল না, মাদ্রাস ছিল। তো সেই মাদ্রাস স্টেটের পূর্ব প্রান্তে রামেশ্বরম বলে একটি আইল্যান্ড রয়েছে, সেখানে একজন মধ্যবিত্ত মুসলিম পরিবারে, তামিল মুসলিম পরিবারে তাঁর জন্ম। মাই ফাদার, তিনি নিজে লিখছেন, তাহলে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এটা একটা। মাই ফাদার মানে ওনার বাবার কথা বলছেন। জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে কী বললেন? তিনি বললেন তিনি ফর্মাল এডুকেশন মানে যে এডুকেশনের কথা, তিনি বড় শিক্ষিত, অতি শিক্ষিত নন। নর মাচ ওয়েলথ মানে বেশি ধনবানও, ধনী বা রিচ সেটাও তিনি নন। ডেসপাইট দিস অ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনএট উইজডম। খুব ভালো দামি কথা। এই সব বাধ্যবাধকতা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা সত্ত্বেও, হি পজেস গ্রেট ইনএট উইজডম, তার কিন্তু ইনার জ্ঞান মানে ভেতরের অন্তর্নিহিত জ্ঞান ছিল অগাধ। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তিনি তার আত্মা, তার যে মন, সেই মনের দিক থেকে তিনি ছিলেন দয়ালু। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেন্ট ইন মাই মাদার, তাঁর একজন প্রকৃত বন্ধু ছিলেন আমার মা, আশিয়াম্মা। মায়ের নাম, বাবার নাম, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখা দরকার আছে। I do not recall the exact number of people she fed every day. মায়ের কথা লিখছেন, বলছেন উনি এত মানুষকে খাওয়াতেন, সেটাই লেখক বলছেন। I do not recall the exact number of people, আমি জানতাম না কতজন মানুষ she fed every day, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. দারুণ ইম্পর্টেন্ট কথা। এটার মধ্য দিয়ে ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে, পড়তে হবে এটা ভালো করে। তিনি বলছেন, আমি একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম যে আমাদের পরিবারে যতজন সদস্য ছিল তার থেকেও বেশি আউটসাইডার মানে বাইরের লোক এসে প্রত্যেক দিন দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করতেন। আগেকার দিনে মানুষদের এটা একটা ধর্ম ছিল, মানুষকে গরিবদের খাওয়ানো, এসব ব্যাপারগুলো খুব প্রবলভাবে ওনার ফ্যামিলি, তাই তো উনি গ্রেট হতে পেরেছেন, গ্রেট প্যারেন্টসের গ্রেট সান। তারপরে পড়ছি, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা চারিদিকে পরিচিত ছিলেন একজন মানে আইডিয়াল, একদম খুব প্রকৃতপক্ষে তাদের কাপল মনে হচ্ছে যে বর স্ত্রী, স্বামী স্ত্রী হিসাবে তাদের এটা মানে প্রকৃত স্বামী স্ত্রী হিসেবে তাদের এটা পরিচয় ছিল। মাই মাদার্স lineage was more distinguished, one of the forebears having been bestowed the title of Bahadur by the British. তাহলে মায়ের সম্পর্কে একজনের বাহাদুর উপাধি ছিল, মানে মার বাড়ির ওনার মায়ের
মানে এপিজে আব্দুল কালামের মায়ের বাড়িতে একজন বাহাদুর উপাধিপ্রাপ্ত মানুষও ছিলেন। তাহলে দে আর রেপুটেড, মানে তারা বেশ গণ্যমান্য ব্যক্তি হিসেবে চিহ্নিত। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। তার অনেকগুলি ভাই বোন ছিল, এপিজে আব্দুল কালামের অনেক ভাই বোন ছিলেন। তার মধ্যে তিনি ছিলেন a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. বাবা মা দুজনেই ছিলেন লম্বা, সুন্দরী, বা মা ছিলেন সুন্দরী, কিন্তু তিনি একটু আনডিস্টিংগুইশড লুক, মানে যেটা সাধারণত বাবা মা লম্বা চওড়া হলে ছেলেমেয়েরাও তাদের লম্বা চওড়া হয়, কিন্তু তিনি বলছেন যে আমি ছিলাম একটি শর্ট বয়, ছোট বাচ্চা বা বেঁটে, আনডিস্টিংগুইশড লুকস, মানে খুব বেশি আমাকে চিহ্নিত করার জন্য কোনো লক্ষণ ছিল না। হ্যাঁ, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িতেই আমরা থাকতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। 19 শতকের মাঝামাঝি এই বাড়িটা আমাদের বানানো হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পক্কা হাউস। ফেয়ারলি লার্জ মানে হচ্ছে প্রায় সুন্দর এবং বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন পাথরের এবং ইট দিয়ে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, তাহলে জায়গার নাম রামেশ্বরম, পাড়াটার নাম হচ্ছে মক স্ট্রিট, মসজিদ রোড। মাই অস্ত্রী ফাদার, অস্ত্রী কথাটার মানে হচ্ছে AUSTERE, অস্ত্রী কথাটার মানে হচ্ছে স্ট্রিক্ট, যিনি নিয়ম কানুন আইন খুব ভালো করে ফলো করেন। অস্ত্রী ফাদার ইউজ টু অ্যাভয়েড অল এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে তিনি তার জীবনের যে সুখ বিলাস আরাম এই সবগুলো কিন্তু অ্যাভয়েড করতেন। তার বাবার কথা বলা হচ্ছে, মাই স্ট্রিক্ট ফাদার অ্যাভয়েড করতেন এই যে বিলাসিতা, এসেন্সিয়াল কমফোর্টস, যেগুলো মানুষের আরাম করে ঘুমানো, ভালো জায়গায় শোয়া থাকা, খাওয়া দাওয়া করা, লাক্সারিয়াস বিলাসিতা, এগুলো পছন্দ করতেন। হাউএভার all necessities were provided for in terms of food, medicine or clothes. তাঁর জীবনে তিনটেই প্রয়োজনীয় জিনিস ছিল, একটা ছিল খাবার, একটা ছিল পোশাক এবং ওষুধ, মেডিসিন। এরপরে ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তিনি বলছেন আমার ছোটোবেলায় কিন্তু অত্যন্ত সিকিউর ছিল মানে নিশ্চিত, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাহলে কী হলো? ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাহলে জিনিসপত্রের আমার কোনো অভাব ছিল না, মেটেরিয়াল জিনিসপত্রের আমার কোনো অভাব ছিল না, ইমোশনাল, তাহলে আমার যে ইমোশন, যে অনুভব, তাহলে এই অনুভবগুলো আমি কিন্তু শেয়ার করতে পেরেছি। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। রান্নাঘরে মেঝে বসে আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম। শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, কলা পাতায়, সাউথ ইন্ডিয়ানরা সাধারণত কলা পাতায় খান। তাহলে বলছেন শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, আমার সামনে বানানা কলা পাতা রেখে দেওয়া হতো। অন হুইচ শি দেন লেডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। লেডেড রাইস ফুটন্ত মানে সিদ্ধ করা ভাত, এবং অ্যারোমেটিক সাম্বার সুগন্ধে ভরা সম্বর। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস, বেশ ঝাঁঝালো বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডলপ কথাটা মনে হচ্ছে একডালা, আমরা যেটা বাংলা ভাষায় বাড়িতে একডালা কোকোনাট, তাহলে হচ্ছে নারকেলের আচার চাটনি। দ্য ফেমাস শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো স্যাক্রেড টু পিলগ্রিমস। তাহলে রামেশ্বরমে একটা বিখ্যাত শিব মন্দির ছিল, সেটা রামেশ্বরম যে জায়গাটা সেখানে ঐতিহ্যমণ্ডিত ছিল, এবং অনেক পিলগ্রিমস মানে হচ্ছে যারা পূজার জন্য বা তীর্থযাত্রী বলা হয়, পিলগ্রিমের বাংলা হচ্ছে তীর্থযাত্রী, তারা তীর্থ করতে ভালোবাসতেন, তারা আসতেন রামেশ্বরম। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। ওই মন্দিরটি ছিল, শিব মন্দিরটি ছিল 10 মিনিট হাঁটা পথ আমার বাড়ি থেকে। এখানে আমি কিন্তু হ্যাঁ ঠিকই বলেছি, আমি হচ্ছি
এপিজে আব্দুল কালাম। তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কিন্তু রামেশ্বরমের ম্যাক্সিমাম অধিবাসী ছিলেন, মানে সবচেয়ে বেশি প্রিডমিনেন্টলি মুসলিম। আমরা কিন্তু সংখ্যায় মুসলিমরা বেশি ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ ফিউ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু হিন্দুরাও সেখানে স্বচ্ছন্দে বসবাস করতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তারা কিন্তু মুসলিম প্রতিবেশীদের সঙ্গে থাকত। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, একটা পুরনো মসজিদ ছিল আমাদের পাড়াতে। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলা নমাজের সময় বাবা আমাকে সেখানে নিয়ে প্রার্থনার সময়। আই হ্যাড নট ফেইন্টেস্ট আইডিয়া অফ মিনিং আছে। ওকে, ফেইন্ট মানে হচ্ছে আবছা, ফেইন্টেস্ট মানে হচ্ছে আবছাতম। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট idea of the meaning of the Arabic prayer chanted, but I was totally convinced that they reached God. তাহলে উনি বলছেন নমাজের মাধ্যমে আমার কোনো ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি ওই অ্যারাবিক যে শব্দগুলো, আরব যেটা উর্দু ভাষায় বলা হতো, যাই হোক অ্যারাবিক শব্দগুলোতে মন্ত্র উচ্চারণের ফলে, চ্যান্টেড মানে মন্ত্র উচ্চারণ, হ্যাঁ, এর অর্থ আমি হয়তো আমার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু আমি এইটুকু বুঝতাম যে এর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যেত। When my father came out of the mosque after the prayers, বাবা যখন বেরিয়ে আসতেন মসজিদ থেকে প্রেয়ার শেষ করে, people of different religions would be sitting outside waiting for him. বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোকেরা তার জন্য বাইরে অপেক্ষা করতেন। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. এখানে একটা মজার ব্যাপার আছে। তার বাবা এত বিখ্যাত লোক ছিলেন, মানুষ ছিলেন, তাকে সবাই এত মান্যগণ্য করতো। এক বাটি জল নিয়ে এসে দাঁড়াতো, তিনি যখন মসজিদ থেকে প্রে করে মানে নামাজ শেষে বেরিয়ে আসছেন, ওই জলের মধ্যে হাত চুবিয়ে দিতেন, ডিপ হিজ ফিঙ্গার টিপস, হাত চুবিয়ে কিছু মন্ত্র পড়ে দিতেন। এটা বিশ্বাস ছিল দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। কোনো কিছু যার মানসিক অশান্তি রয়েছে, ইনভ্যালিডস মানে কোনো কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার জন্য ওই জলটি নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং আমার এখনও মনে পড়ছে, তারপরে যখন তারা সেরে উঠত, যে সমস্যার জন্য নিয়ে গেছিল সেই সমস্যা যখন সমাধান হয়ে যেত, তারা বাবাকে এসে বিভিন্ন রকম উপহার বাবার হাতে তুলে দিতেন। মাই ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য বেনাভোলেন্ট অ্যান্ড মার্সিফুল। তাহলে এখানে বলছেন আমার বাবা হেসে তাদেরকে বলতেন থ্যাঙ্ক আল্লাহ, ভগবানকে। আল্লাহ, মুসলিমরা ভগবানের উদ্দেশ্যে বলছেন আল্লাহ মেহেরবান, বেনাভোলেন্ট অ্যান্ড মার্সিফুল, মেহেরবান, হ্যাঁ, মার্সিফুল মানে ক্ষমাশীল, মেহেরবান, বেনাভোলেন্ট মানে প্রকৃতির মানে উপকারী, হ্যাঁ, আল্লাহ মেহেরবান, এরকম করে উনি হয়তো বলতেন ভগবানকে, আল্লাহ তেরা লাখ লাখ শুকর। এই যেভাবে বলা হয়, তো এইটা উনি হয়তো সেই সময় বলতেন। দ্য হাই প্রেস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তাহলে আমার বাবার একজন বন্ধু, তিনি ছিলেন সামনে যে রামেশ্বরম টেম্পল, সেই রামেশ্বরম টেম্পলের যিনি হাই প্রেস্ট মানে মূল পুরোহিত, তিনি হচ্ছেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তিনি ছিলেন বাবার প্রকৃত বন্ধু, খুব কাছের বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, ভিভিড মানে জীবন্ত, মনে রাখতে হবে, ভিভিড মেমোরিজ, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ইচ ইজ এ ট্র্যাডিশনাল অ্যাফেয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। তিনি বলছেন আমার মনে আছে আজও বাবা তাঁর ওই বন্ধু পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর সঙ্গে বসে বিভিন্ন আধ্যাত্মিক কথা আলোচনা করতেন উইথ ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল মানে হচ্ছে মানে যেটা ঐতিহ্যবাহী যে পোশাক, হ্যাঁ, সেই পোশাক পরে উনি হয়তো মুসলিমরা হয়তো টুপি পরে আছেন বা হয়তো একটা কামিজ পরে আছেন,
আর সেক্ষেত্রে উনি হয়তো মানে পক্ষী লক্ষণ হয়তো হিন্দু মন্দিরের পুরোহিত, তা সে হয়তো পুরোহিতের পোশাক একটা নামাবলী পরে আছেন বা এই জাতীয় কিছু। হ্যাঁ, যাই হোক, এই বিষয়গুলো শুধু বুঝতে হবে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। আমি যখন বড় হলাম, প্রশ্ন করতে শিখলাম, তখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই প্রেয়ার মানে প্রার্থনা বা নমাজ পড়ে হবেটা কি? Rather, prayer made possible a commotion of the spirit between people. When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no divisions of wealth, age, caste, and creed. একটা ব্যাপার আছে। একটা মন্দিরে ভগবানের কাছে তুমি যখন যাচ্ছ, তখন দেখবে সেখানে গরিব থেকে বড়লোক একইভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বা একটা মসজিদে যখন তুমি যাচ্ছ আল্লাহর কাছে প্রে করছো, তখন কিন্তু ওখানে বড়লোক ধনী গরিবের ব্যাপার কিছু থাকে না, সবাই গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। এটাই উনি বলছেন। হ্যাঁ, ইউ ট্রান্সকেন্ড ইওর বডি, তুমি একেবারে ছড়িয়ে দিতে পারো, তুমি নিজেকে উজাড় করে দিতে পারো তোমার শরীর এবং একটা কসমস মানে চির যে মানে পৃথিবী, হ্যাঁ ইউনিভার্সের সামনে নিজেকে মেলে ধরছে, এখানে কোনো ডিভিশন নেই, কোনো ধন ওয়েলথ মানে এই যে দরিদ্র ধনী, এজ মানে বয়সের কোনো ইয়ে নেই, হ্যাঁ ডিফারেন্স নেই, কাস্ট কোনো জাত ধর্ম এসবের কোনো ব্যবস্থা নেই। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা অনেক কঠিন আধ্যাত্মিক যে ধারণাগুলো সেগুলো খুব সাধারণভাবে কিন্তু তামিল ভাষায় ব্যাখ্যা করে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদিন আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, in what he really is, and in the stage he was rich, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. কথাটা বোঝার ব্যাপার আছে। তিনি তার নিজের সময়ে নিজের মাত্রা করে যে যেখানেই থাকুক, সে যদি ভগবানের কাছে প্রার্থনা করে, সেটা ভালো বা খারাপ তার কি ইচ্ছা, সেটা প্রত্যেকটা মানুষের স্পেসিফিক মানে আলাদা আলাদা ধরনের ধারণা আছে, এবং উইদিন দ্য হোল ম্যানিফেস্ট সমস্ত মানব জাতির মধ্যে একটা এই লক্ষ্যমাত্রা মানে এই ডিফিকাল্টিস, এই সময়গুলো থেকে বেরিয়ে আসলে প্রার্থনা করলে সেই জায়গাটাতে পৌঁছানো যায়। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? সুতরাং তুমি সাফারিংস, প্রবলেমস, এই ডিফিকাল্টিস, এই কঠিন সময়ের মধ্যে যাওয়ার সময় ভয় পেও। When trouble comes, try to understand the relevance of your suffering. যখন সমস্যা আসবে বুঝতে চেষ্টা করো তোমার সমস্যাটার মূল উপাদানটা কী, মানে কী থেকে সমস্যাটা তৈরি হয়েছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। বিখ্যাত কথা বলছে, অ্যাডভার্সিটি মানে হচ্ছে এমন একটা সিচুয়েশান এসছে তোমার লাইফে যেটা তোমার পক্ষে অনুকূল নয়, প্রতিকূল। অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা সবসময় তোমাকে তোমাকে সন্ধান করে নিতে হবে, সুযোগ তোমাকে থাকবে। ইংরেজিতে একটা কথা আছে, এভরি প্রবলেম মাস্ট হ্যাভ এ সলিউশন। বলছে সমস্যা এসছে, তো সেই সমস্যাটা তখনই হবে যখন সেটাকে সমাধান করা হবে। সমাধান আছে তাই সেটা সমস্যা, যদি সমাধান না থাকতো সেটা কোনো সমস্যাই হতো না। এটা কিন্তু একটা মূল কথা এপিজে আব্দুল কালামের বাবা বলছেন আমাদের। হোয়াই ডোন্ট ইউ সে this to the people who come to you for help and advice? বলছে এইসব কথাগুলো তুমি তোমার সেই সব লোকজনদের কেন বলো না বাবা যারা তোমার কাছে আসেন? I asked my father. He put his hand on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধে হাত রেখে ডাইরেক্ট আমার চোখের দিকে তাকিয়ে বলতেন, for quite some time he said nothing. কিছুক্ষণ কিচ্ছু বলতেন না, as he was judging my capacity to comprehend his words. তখন তিনি হয়তো অনুভব করতেন, জাজ করতেন বা পরীক্ষা করতেন যে আমার এটাকে ধারণ করার, কম্প্রিহেন্ড করার, ধারণ করার, এই শব্দগুলো তিনি যখন বলবেন সেই শব্দগুলো ধারণ করার ক্ষমতা আছে কিনা সেটা হয়তো জাজ করছেন কাঁধে হাতে। দেন হি আনসার্ড ইন লো ডিপ ভয়েস। এখানে একটা কথা আছে, বলছেন লো ডিপ ভয়েস। এটা অনেকেই বলবে আস্তে জোরে কথা না, তার গলার স্বরটা লো, আস্তে করে বোঝাচ্ছেন। যখন আমি এখন পড়াচ্ছি চিৎকার করছি না, আস্তে আস্তে বোঝাচ্ছি। কেমন
ডিপ ভয়েস মানে হচ্ছে গভীর আওয়াজ। এই গভীর মানে হচ্ছে সেই আওয়াজের মধ্যে একটা অর্থ আছে, সেই আওয়াজটা সঠিক অর্থ। যখন তুমি কোনো কথার, ধরো কোনো প্রশ্ন তোমাকে করা হলো, তার সঠিক উত্তর তুমি জানো, তখন যে টোনে তুমি উত্তর দেবে। আর যখন তুমি জানো না, তখন তুমি কেমন এই ব্যাপারটা হবে, সেটা ব্যাপারটা মানে যখন তুমি জানছো, তুমি জানতেন এই যে আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা হতো, সেগুলোর সময় তুমি এত ওয়াকিবহাল ছিলেন, তার বলার দৃঢ় উক্তির মাধ্যমে, অথচ আস্তে আস্তে বুঝিয়ে তুলতেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তিনি যে উত্তর দিতেন, সেই উত্তরগুলো আমাকে ভরিয়ে তুলত। আমার মধ্যে এনার্জি মানে হচ্ছে নিজেকে কিছু করার ক্ষমতা, এনথুজিয়াজম হচ্ছে গভীর উন্মাদনা, এটা তৈরি করতেন। Whenever human beings find themselves alone, তিনি বলছেন, as a natural reaction, they start looking for company. Whenever they are in trouble, they look for someone to help them. Whenever they reach an impasse, they look to someone to show them the way out. বলছে যখন মানুষ ফাইন্ড দেমসেলস অ্যালোন, নিজেদেরকে একা খুঁজে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়েকশান, স্বভাবতই তারা লুকিং ফর কোম্পানি, বন্ধু খোঁজে বা সঙ্গী খোঁজে। যখন একা লাগে, বন্ধুদের সঙ্গে বন্ধু খোঁজে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখন সে প্রবলেমে পড়ে, অন্য কাগজ থেকে সাহায্য খোঁজে। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, যখন একটা ইম্পাসমেন্ট, দ্যাট ইজ একটা অ্যাডভার্স, একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলো, দে লুক সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তা কাউকে খোঁজে, এমন কাউকে তখন খোঁজে যে তাদেরকে ওখান থেকে বার করে নিয়ে আসে, ওই সমস্যা থেকে মুক্তি দেবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তখন কিন্তু সে সঠিক কোনো না কোনো সাহায্য প্রার্থী ঠিক পেয়েই যায়, যে তাকে হেল্প করবে, যে তাকে ওখান থেকে উদ্ধার করে আনবে। ফর দ্য পিপল হু কাম মি ইন ডিস্ট্রেস, তিনি বলছেন, এপিজে আব্দুল কালাম প্রশ্ন করেছিলেন যে তুমি এই কথাগুলো তাহলে লোকজনকে বলে দাও না, নিজের ওপর বিশ্বাস রাখো। কিন্তু তিনি বলছেন, তিনি বোঝাচ্ছেন, তিনি এপিজে আব্দুল কালামকে বোঝাচ্ছেন, মানে যখন লোকেরা আমার কাছে এই দুর্দশাগ্রস্ত অবস্থায় আসে, I am but a go between in their effort to propitiate demonic forces with prayer and offerings. বলছে আমি তাদেরকে যুক্ত করার চেষ্টা করি যে তোমরা এই যে অফারিং করছো, এই যে দান করছো, বা এই যে প্রেয়ার করছো, এই প্রেয়ারটা মনোযোগ দিয়ে করো, যার ফলে তোমার এই প্রেয়ারের মাধ্যমেই তুমি নিজেকে হেল্প করতে পারো এখন থেকে ওই সমস্যার সমাধান করার জন্য। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল অ্যান্ড শুড নেভার বি ফলো। তখন এটা উনি বলছেন, এটা কিন্তু সবসময় সঠিক পদ্ধতি নয়, এবং সেটাকে সবসময় ফলো করা বা অনুকরণ করাও মানে প্রয়োজন নেই। তিনি বলছেন, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the meaning for fulfillment within ourselves. বলছে ফিয়ার রিডেন, ভয়যুক্ত যে ভিশন মানে চিন্তাভাবনা, সেইখান থেকে তোমার ভাগ্য, ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ারসেলভস। তাহলে আমার চারদিকে যে সমস্ত শত্রু, কারা শত্রু? আমার শত্রু কারা? আমার শত্রু হচ্ছে আমার আলসেমি, আমার শত্রু হচ্ছে আমার জড়তা, আমার ভয়, আমি ঘুম পিয়াসী মানুষ, আমি ঘুমোতে ভালোবাসি, আমার শত্রু। আমাকে কাজ করতে হবে না, আমাকে ঘুম পাড়িয়ে রেখে দেবে। তিনি বলছেন এই পদ্ধতিতে মানুষ নিজের ওপর কন্ট্রোলটাকে নিয়ে আসতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। তিনি বলছেন, আমার মনে পড়ছে বাবা দিন শুরু করতেন ভোর 4টায় বাই রিডিং দ্য নামাজ বিফোর ডাউন। ভোরের আগে যে নামাজ, সেটা তিনি পড়ে তার দিন শুরু করতেন।
After the namaz, he used to walk down to a small coconut grove. We want আমাদের একটা নারকেল জমি ছিল, নারকেল ক্ষেত ছিল, সেখানে নামাজ পড়ার পর বাবা হেঁটে যেতেন। অ্যাবাউট 4 miles from our house home, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder, এবং পিঠে করে এত প্রায় 1 ডজন কোকোনাট মানে নারকেল একসঙ্গে বেঁধে নিয়ে তার কাঁধের ওপরে তিনি নিয়ে আসছেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই তিনি তার ব্রেকফাস্ট মানে প্রাতরাশ নিতেন। দিস রিমাইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s। তাহলে এই যে তার জীবনের রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠতেন খুব সকালবেলা, তারপর নামাজ পড়তেন, নামাজ পড়ে 4 মাইল হেঁটে যেতেন, এই যে রুটিনটা তার জীবনের 60 বছর বয়সের পরের দিকেও আমি কিন্তু দেখেছি, এটা আমি বলছি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি সারা জীবন, এরপরে এপিজে আব্দুল কালাম বিজ্ঞানী হয়েছেন, বিজ্ঞান জগতের বিশ্ব স্রষ্টা নাম হয়েছে তার, কিন্তু তখনও ট্রাইড টু এমুলেট মানে হচ্ছে নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির মাঝখানে আমি আমার বাবাকে খুঁজে বেরিয়েছি। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু মি বাই মাই ফাদার। তাঁর যে প্রকৃত সত্যতা, তাঁর যে কাজের মধ্যে যে নিষ্ঠতা, সেটা কিন্তু আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন। এবং আমি নিশ্চিত হয়েছি তার বাবার এই বিশ্বাস থেকে আমার মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে কোনো সময় যদি কোনো অপ্রাসঙ্গিক একটা মানে সিচুয়েশানে আমি পড়ে যাই, তাহলে কোনো একটা হয়তো আধ্যাত্মিক শক্তি আমাকে যেন ওখান থেকে লিফট আপ করে নিয়ে আসে, ওখান থেকে উত্থান করে, এটা মনের মধ্যে বিশ্বাস। আমার কনফিউশন দূর করে। মাইজারি, মেলানকোলি অ্যান্ড ফ্যালিওর, দুঃখ মিশ্রিত গান, দুঃখের যে কথা, বা ফেলিওর যে মানে অসফলতা, এইগুলো থেকে গাইড করে অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, সত্যিকারের স্থান আমাকে কিন্তু প্রাপ্ত করতে সুবিধা করেছে। মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকে, তো তুমি ছোটোবেলাতেই বাবার কাছ থেকে যেসব সত্য কথা দেখেছেন যে কীভাবে মানুষের পাশে উনি দাঁড়াতেন, কী বিশ্বাসের ফলে, এবং সেই মানুষরা পরবর্তী ক্ষেত্রে, বাবা কোনো ম্যাজিক জানতেন না, অথচ সেই বাবার কী এমন গুণ ছিল যে তিনি ফিঙ্গার টিপস মানে আঙুলের মাথাগুলো জলের মধ্যে চুবিয়ে একটা মন্ত্র বলতেন। তিনি বলতেন এই বিশ্বাস থেকে মানুষের মনে একটা বিশ্বাস ধারণা জন্মায়। তাকে বলা হয় যে ভগবানের কাছে তুমি প্রে করছো, তো তিনিও প্রে করতেন যে হ্যাঁ ওর হয়তো এই সমস্যা রয়েছে বাড়িতে, ছেলেটার হয়তো জ্বর হয়েছে, বা ছোটো ছেলে সে হয়তো পড়াশোনা করছেন, তো হয়তো বা হয়তো বৃদ্ধ মানুষ, সে অসুস্থতা হয়ে গেছে, তো তার একটা বিশ্বাস জন্মাতো। সেই বিশ্বাসের থেকে সেটা সত্যিকারের একটা সত্যি খুঁজে পাওয়া যেত এই বিষয়টা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজ। তাহলে ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজ বলছে প্রত্যেকটা মানুষ তার যে একটা ইমোশনাল মানে হচ্ছে মানসিক এবং ফিজিক্যাল যে বন্ডেজ মানে যেটা আমরা ধরা ছোঁয়া যায়, এটাকে ফিজিক্যাল বলা হয়। হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। বলছে এইটাই স্বাধীনতার রাস্তা, খুশির রাস্তা, মনের শান্তির রাস্তা। ব্যাস সেই হলো মোটামুটি পড়াশোনা। 3 পাতা একটা এক্সট্র্যাক্ট রয়েছে, বইটা ভীষণ বড়, সেখান থেকে এই 3 পাতা আমাদের সেমিস্টার 3 জন্য স্ট্রং রুটস করতে হবে। আমার এই ভিডিওটার অর্থগুলো যদি অপরিষ্কার হয়, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টসে জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা শীঘ্রই এটা পড়ে ফেলো, এটা ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরা তোমরা প্রশ্ন তৈরি করো, ভিতর থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস বাছো, যে লাইনগুলো সত্যিকারে ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হচ্ছে সেইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যেগুলো তোমরা মনে করবে সেটাই কিন্তু পরীক্ষাতে আসবে, এই বিশ্বাসটা তোমাদের মধ্যে থাকবে। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, বাই।